পল্লবী তার শাশুড়িমা বিপাশা দেবী, স্বামী দীপক এবং এক ননদ দীপালির সঙ্গে বাস করে। পল্লবী ভীষণই চালাক প্রকৃতির মহিলা ছিল। সে সবসময় বিশ্রাম করতে চায়, অলসতা করতে সে খুবই পছন্দ করে। বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করতে, বাপের বাড়িতে যেতে এবং বান্ধবীদের সাথে আড্ডা মারতে তার খুবই ভালো লাগে। কিন্তু শ্বশুর বাড়ির প্রতি তার কোনো খেয়াল থাকে না। কিন্তু তার ননদ দীপালি অত্যন্ত সংস্কারী প্রকৃতি। দীপালি নিজের পরিবারকে একসুতোয় বেঁধে রাখতে পারে। আর তার যেহেতু এখনো বিয়ে হয়নি, তাই পল্লবী সবসময় চালাকি করে ননদকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। একদিন, বৌমা, এই তো 3 দিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে আসলে, আজকে একটু রান্না বান্না করো। আমার মেয়ে তো প্রত্যেক দিনই রান্না বান্না করে, কিন্তু কালকে ওর কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই ও পড়াশোনা করছে। তোমাকে কিন্তু আজকে রান্না করতে হবে। আমাকে রান্না করতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে যান, আমি দেখছি। তবে আমি কিন্তু আপনার মেয়ের মতো অত একগাদা খাবার দাবার রান্না করতে পারবো না। সামান্য ঝোল ভাত ডাল রান্না করে দেবো। পল্লবী এই বলে রান্নাঘরে চলে যায়। কিন্তু তখনই হঠাৎ করে পল্লবীর বান্ধবী তাকে ফোন করে। তাই কিছুতেই পল্লবীর আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। আজকে আমার জন্মদিন, আমি কিন্তু তোকে আমার জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলাম। তুই একেবারে ভুলে গেছিস বল? সব বান্ধবীরা চলে এসেছে, কিন্তু তুই এখনো আসতে পারলি না। এ বাবা, আই এম ভেরি সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম রে। তুই চিন্তা করিস না, আমি এখনই তৈরি হয়ে চলে আসছি। আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আর আমি যাব না, এটা হতে পারে? এই বলে পল্লবী ফোন রেখে দেয় আর সে চালাকি বুদ্ধি খাটানোর জন্য সোজা ননদের ঘরে চলে যায়। দীপালি তখন নিজের মতো প্রজেক্ট করতে ব্যস্ত থাকে। কি হলো বৌদি, মা আজকে বললো নাকি তুমি রান্না করবে? খিদে পেয়ে গেছে, রান্না হয়েছে তোমার? তুমি তো সবই জানো দীপালি, তোমাকে আর নতুন করে কি বলবো। আমার মাথায় না খুব ব্যথা করছে। আসলে আমার সাইনাসের প্রবলেম আছে, তুমি তো খুব ভালো করেই জানো। অনেকক্ষণ ধরে আমি আগুনের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি রান্না বান্না করতে পারিনি। মাথার ব্যথাটা ভীষণ বেড়ে গেছে, তাই আমি এখন কিভাবে রান্না করব বুঝতে পারছি না। ঠিক আছে বৌদি, তোমাকে তাহলে রান্না করতে হবে না, কারণ মাথা ব্যথায় কষ্ট পেয়ে রান্না করার কোনো দরকার নেই। তুমি বরঞ্চ ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি গিয়ে রান্না বান্না করে দিচ্ছি। এই শুনে পল্লবী খুবই খুশি হয়। সে তখনই নিজের ঘরে গিয়ে সাধারণ জামা কাপড় পরে তৈরি হয় এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দীপালি রান্না বান্না করতে শুরু করে। দীপালি তার মা এবং বাবার জন্য গরম গরম ভাত, ডাল, মাছের ঝোল ইত্যাদি রান্না করে। ওদিকে পল্লবী বাড়ি থেকে বেরিয়ে একটা শপিং মলে যায়। সেখান থেকে শাড়ি কিনে তৈরি হয়ে নেয় এবং সোজা বান্ধবীর বাড়িতে চলে যায়। এভাবে পল্লবী সবসময় তার ননদের সাথে চালাকি করে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন আলমারি ভর্তি জামা কাপড়গুলো নোংরা হয়ে পড়ে আছে। ওয়াশিং মেশিনটাও ঠিক করে কাজ করছে না। এখন এই জামা কাপড়গুলো হাত দিয়ে ধুতেও ভালো লাগছে না। নেল আর্ট করে আসলাম, পুরো নখগুলোই তো নষ্ট হয়ে যাবে। এই ভেবে পল্লবী মনে মনে চালাকি বুদ্ধি খাটানোর চেষ্টা করে। সে তখনই চুপচাপ রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তার ননদ দীপালিও রান্নাঘরে যায়, কিন্তু পল্লবীর চোখে জল দেখে দীপালি খুবই ভয় পেয়ে যায়। কি ব্যাপার বৌদি, তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? তোমার শরীর খারাপ করছে নাকি? না না, শরীর খারাপ করবে কেন? আসলে আজকে ভেবেছিলাম জামা কাপড়গুলো পরিষ্কার করব। অনেকদিন হলো জামা কাপড় ধোয়া হয় না, তাই আলমারি থেকে জামা কাপড়গুলো বার করতে গেছি। তখনই আলমারির দুটো পাল্লার মধ্যে আমার নখটা চেপে গেছে। দেখো, ব্যান্ডেজ লাগিয়ে রেখে দিয়েছি, খুব ব্যথা করছে। এ বাবা, তুমি ঠিক করে দেখে কাজ করো না। তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি তোমার আলমারি থেকে জামা কাপড় বার করে নিয়ে আসছি। জামা কাপড়গুলো আমি কেচে পরিষ্কার করে দেব, আর আজকে আমি রান্নাও করে দেব। তোমাকে রান্নাঘরে থাকতে হবে না, যাও। সত্যি দীপালি, তুমি খুব ভালো। তোমার মতো ননদ যেন ঘরে ঘরে থাকে। তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি খুব সমস্যায় পড়বো। না মানে আমি বলতে চাইছি, তোমার কথা আমার খুব মনে পড়বে। তুমি আমার কত কাজ করে দাও, আর একটুও রাগ করো না। এই বলে পল্লবী ঘরে গিয়ে খাটের উপর শুয়ে ফোন দেখতে শুরু করে। অন্যদিকে দীপালি রান্না বান্না করে, ঘর পরিষ্কার করে এবং তার বৌদির সমস্ত জামা কাপড় কেচেও পরিষ্কার করে দেয়। কিন্তু সেই বিষয়গুলো বিপাশা দেবী মোটেই পছন্দ করতে পারে না। দীপালি, আমি তোকে কতবার বলেছি তোর বৌদির হয়ে বেশি কাজ করার দরকার নেই। তোর এখনো বিয়ে হয়নি, তুই কেন বুঝিস না? তোর বৌদিটা ভীষণ চালাক। তুই যেহেতু ঘরে সব কাজ করতে পারিস, তাই চালাকি করে তোকে দিয়ে কাজ করিয়ে নেয় আর নিজে আরাম করে শুয়ে থাকে। তুমি বৌদিকে ভুল ভাবছো মা।
বৌদি মোটেই এরকম করে না। বৌদির শরীরটা আসলে সবসময় ভালো থাকে না বলে বৌদি বাড়ির কাজ করতে পারে না। তাই তুমি বেকার বেকার এসব কথা বলো না, তোমার মুখে এরকম কথা মানায় না। তুই সারা জীবন বোকা হয়েই থেকে যাবি। দীপালি তার মায়ের কথাই পাত্তা দেয় না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন দীপালি সোফার উপর বসে ফোন দেখে, তখনই পল্লবী সেখানে এসে বলে, দীপালি, আমার ঘরের চার্জার পয়েন্টটা খারাপ হয়ে গেছে, তুমি একটু সরে বসবে? তোমার ফোনে যদি চার্জ দেওয়া হয়ে যায় তাহলে আমি এখানে বসে একটু ফোনে চার্জ দেব, কারণ আমার একটা গুরুত্বপূর্ণ ফোন আসার কথা আছে। হ্যাঁ বৌদি, নিশ্চয়ই, আমার ফোনে চার্জ হয়ে গেছে, আমি সরে বসছি, তুমি এখানে বসে ফোনে চার্জ দিয়ে নাও। এই বলে দীপালি সেখান থেকে সরে বসে আর পল্লবী নিজের ফোন চার্জে দিয়ে ফোন দেখতে শুরু করে। দেখো দীপালি, আমি কি সুন্দর একটা ভিডিও দেখলাম। এখানে দেখাচ্ছে যে একটা ননদ তার বৌদিকে গরম গরম চিকেন পকোড়া ভেজে খাওয়াচ্ছে। সত্যি এরকম ভিডিও দেখলে খুব ভালো লাগে। আর আমার না তোমার কথা মনে পড়ে, কারণ আমি যদি চিকেন পকোড়া খেতে চাই তাহলে তুমি আমাকে চিকেন পকোড়া ভেজে খাওয়াবে, বলো? হ্যাঁ বৌদি, সে আর বলতে, তুমি বসো, আমি এখনই তোমার জন্য গরম গরম চিকেন পকোড়া ভেজে নিয়ে আসছি, তার সাথে কফিও করে আনছি। এই শুনে পল্লবী খুবই খুশি হয়। আসলে পল্লবীর কিছুক্ষণ আগে খুবই চিকেন পকোড়া খেতে ইচ্ছা হয়, কিন্তু সে সরাসরি তার ননদকে হুকুম করতে পারে না। তাই সে এরকম চালাকি করে ননদকে রান্নাঘরে পাঠিয়ে দেয় আর নিজে পায়ের উপর পা তুলে বসে বসে সিরিয়াল দেখে। অন্যদিকে দীপালি কষ্ট করে চিকেন পকোড়া এবং কফি বানিয়ে নিয়ে আসে। ইতিমধ্যে দীপালির পছন্দের সিরিয়ালও শেষ হয়ে যায়, তাই পল্লবী বসে বসে চিকেন পকোড়া এবং কফি খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন দীপালি তার কলেজে ফাংশনে পড়ার জন্য খুব সুন্দর একটা চুড়িদার কিনে নিয়ে আসে, কিন্তু সেই চুড়িদার পল্লবীর খুবই পছন্দ হয়। দীপালি, তুমি এই রঙের চুড়িদার কেন কিনে নিয়ে এসেছো? তোমার গায়ের রংটা তো একটু চাপা। এই নীল রঙের চুড়িদার পরলে তোমাকে কিন্তু আরো কালো দেখাবে, তুমি অন্য কোনো কালারের চুড়িদার পরো। তাই নাকি বৌদি? কিন্তু আমার তো নীল রং খুব ভালো লাগে। তবুও তুমি যখন বলছো তাহলে আমি এই চুড়িদারটা আর পরবো না। আমার কাছে যে পুরানো চুড়িদারগুলো আছে সেগুলোই পরবো, কিন্তু তুমি তোমার থেকে আমাকে একটা চুড়িদার দেবে? আরে আমি তো শুধুমাত্র শাড়ি পরি, আমার কাছে ভালো কোনো চুড়িদার নেই, তাই তুমি তোমার থেকেই পছন্দ করে একটা চুড়িদার পরে নাও। আর এই চুড়িদারটা যখন তুমি পরবেই না তাহলে আমি নিয়ে নিচ্ছি, কারণ এই রংটাতে আমাকে ভালো লাগে। এই বলে পল্লবী তার ননদের কাছ থেকে নতুন চুড়িদার নিয়ে ঘরে চলে যায়, কিন্তু যা দেখে বিপাশা দেবী এবার তার মেয়ের উপর রেগে যায়। তোর বৌদি তোর থেকে চালাকি করে চুড়িদারটা আদায় করে নিয়ে চলে গেল, আর তুই দিয়েও দিলি। তোকে ওই চুড়িদারটা পরলে খুব ভালো লাগতো, কারণ তোকে নীল রঙে সত্যিই ভালো লাগে, আর তুই বোকার মতো ওকে সেটা দিয়ে দিলি। কি করব বলো মা, বৌদি তো আমার কাছ থেকে চুড়িদারটা চেয়ে নিয়ে চলে গেল, তাই আমি মুখের উপর নাও বলতে পারিনি, কারণ আমার শিক্ষা তো ওরকম নয়। তুমি তো ভালো করেই জানো আমি লোকের সাথে এত বেশি চালাকি করতে জানি না, কারণ আমি খুব সরল মনের মানুষ, তাই হয়তো বৌদি আমাকে বারে বারে ঠকায়। তুই তোর জায়গায় একদম ঠিক আছিস, কারণ এরকম ভালো মেয়ে আজকালকার সমাজে পাওয়া যায় না। আর তোর বৌদির বেশি চালাকি আমি একদম বার করে দেব। ও কি ভাবছে আমার মেয়েকে চালাকি করে ফাঁসানো যাবে, আরও সবসময় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? এটা তো কখনো হয় না। এমনই একদিন সবাই যখন ডিনার টেবিলে বসে খাওয়া দাওয়া করে, তখন বিপাশা দেবী সবার সামনে নিজের একটা সিদ্ধান্ত প্রকাশ করে। দেখ দীপক, তুই তো একটা বড় কোম্পানিতে চাকরি করিস, আর তুই ঠিক করেছিস যে এবার একটা ফ্ল্যাট কিনবি। সুতরাং তুই যখন ফ্ল্যাট কিনবি তার মানে তুই তোর বউকে নিয়ে আলাদা থাকবি, তাই তো? ফ্ল্যাট কিনবো ঠিক করেছি, কিন্তু বউকে নিয়ে আলাদা থাকবো সেটা তো বলিনি। আর তাছাড়া তোমাদেরকে ছেড়ে আমরা কোথায় যাব? হঠাৎ করে তুমি আজকে এসব কথা বলছো কেন? না, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোর বোনের তো 30 বছর হতে চললো, এখনো ভালো সম্বন্ধ পাচ্ছি না যে বিয়ে দেব। তাই তুই যখন ভালো চাকরি বাকরি করিস, তোর বউয়ের বাপের বাড়ির লোকেরাও বড় লোক, তাই তোদের কাছে টাকা পয়সার অভাব নেই। সেই জন্য আমি ঠিক করেছি এই বাড়িটা আমি তোর বোনের নামে পুরো লিখে দেব, তাহলে আমি মারা যাওয়ার পর তোর বোনের আর কোনো অসুবিধা হবে না। শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী একেবারে অবাক হয়ে যায়। এটা আবার কেমন কথা? আপনি এত বড় বাড়ি আপনার মেয়ের নামে লিখে দেবেন, আর আমার বর কি বুড়ো আঙুল চুষবে? আমার বর বুঝি আপনার ছেলে নয়? ও যতই রোজগার করুক কিংবা ফ্ল্যাট কিনুক না কেন, এই বাড়ির মধ্যে ও ভাগ পাবে না কেন?
কেন বৌমা, এই নাকি তুমি তোমার ননদকে এত ভালোবাসো? ও তো তোমার সব কাজ করে দেয়। আর তুমি কবে যেন একটা বলছিলে তোমার ননদ যা চাইবে তুমি তাই দিয়ে দেবে, তাহলে হঠাৎ করে তোমার এরকম সুর পাল্টে গেল কেন? না মানে আমি সেটা বলতে চাইনি। হ্যাঁ, ও বাড়ির সব কাজ করে দেয়, ও খুব সংস্কারী মেয়ে আমি জানি, সেই জন্যই তো আমি সংসারের কোনো দায়িত্ব নিই না। তাই বলে আপনি পুরো বাড়ি ওর নামে লিখে দেবেন? এটা কোনো বিচার হলো নাকি? হ্যাঁ, এটাই বিচার হলো। সারাদিন বাড়ির কাজ করবে, তোমার দেখাশোনা করবে, তোমাকে রান্নাবান্না করে খাওয়াবে, তোমার জামা কাপড় ধুয়ে দেবে, আর তুমি চালাকি করে আমার মেয়েকে ফাঁসাবে, সেটা তো হয় না। তাই ও যখন এই বাড়ির জন্য এত কাজ করবে, তাহলে এই বাড়ির মালকিন হওয়ার অধিকার ওর আছে। আমি কালকে উকিল ডেকেছি, উকিল আসলে এই বাড়ির দলিল আমি আমার মেয়ের হাতে হ্যান্ড ওভার করে দেব। হ্যাঁ মা, আমারও এই বাড়ির দলিল নিতে কোনো অসুবিধা নেই, কারণ সত্যি আমারও তো নিজস্ব একটা কিছু থাকা দরকার। আর বৌদি, কালকে থেকে আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে তুমি তোমার কাজের দায়িত্ব নিজে নিয়ে নেবে। এই কথা শুনে পল্লবীর পায়ের তলা থেকে একেবারে মাটি সরে যায়, কারণ সে যদি এতদিন ধরে এত চালাকি না করত তাহলে তাকে এমন দিন দেখতে হতো না। তাই সে কিভাবে ক্ষমা চাইবে কিছুই বুঝতে পারে না। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো দীপালির সঙ্গে চালাকি করার চেষ্টা করব না। আমি সব সময় বাড়ির কাজ করব, আপনাদের খেয়াল রাখবো। দীপালি, তুমি আমাকে ক্ষমা করে দাও। পল্লবীর মুখে এমন কথা শুনে দীপালি এবং তার মা খুবই খুশি হয়। দীপালি ভালো করে বুঝতে পারে যে তার বৌদি সত্যি সবসময় তার সাথে নাটক করে। তাই পরবর্তীকালে দীপালি আর কখনো তার বৌদির জালে পা দেয় না। এমনকি পল্লবীও নিজেকে শুধরিয়ে নেয়। সে এখন নিজের কাজ নিজে করতে শিখে যায়। নৈপুকুর জায়গাটি এক অত্যন্ত গ্রামীণ এলাকা ছিল। সেই এলাকার মানুষজনেরা এখনো পুরানো চিন্তাধারায় বিশ্বাসী ছিল। তারা বর্তমান সমাজের আধুনিকতার ছোঁয়া থেকে লক্ষ কোষ দূরে ছিল। ওই গ্রামে কোনো শৌচালয় ছিল না। গ্রামবাসী সবাই মাঠে ঘাটে নিজেদের পেট হালকা করতে যেত। ওই গ্রামেই কাকলি তার শাশুড়ি মা ফাল্গুনী দেবী এবং অসুস্থ শ্বশুর মশাই রমেশ বাবুর সঙ্গে বাস করত। তারা খুবই গরিব ছিল। তারা অন্যের বাড়িতে ভাড়া থাকত। একদিন সকালবেলা বাড়ির মালিক হরিপদ তাদের বাড়িতে আসে। হরিপদ বাবুর গলার আওয়াজ পেয়ে কাকলি এবং তার শাশুড়ি মা ফাল্গুনী দুজনেই খুব ভয় পেয়ে যায়। এই যে কোথায় সবাই, বাইরে এসো। কারোর কানে কি কথা যাচ্ছে না নাকি? আমার 2 মাসের ভাড়া বাকি রেখে বেশ তো শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছ সবাই। এই দরজা খোলো। তারা খুবই ভয়ে ভয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ বাবু, আপনি এখানে এত সকাল সকাল? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে। তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসিনি যে আমাকে দুপুরবেলা আসতে হবে। বাড়ি ভাড়া কবে দেবে তোমরা? আর কতদিন এভাবে চিটিংবাজি করবে? বাবু, আমাদেরকে আর কটা দিন সময় দিন। আমার ছেলেটা শহরে যেখানে কাজ করে সেখান থেকে ওকে মাহিনা দেওয়া হচ্ছে না। কিছুদিনের মধ্যেই ও মাহিনা পেয়ে যাবে। আমার ছেলে টাকা পাঠালে আমি আপনাকে দিয়ে দেব। এসব নাটকীয় গল্প অনেক শুনেছি। আর নয়, তোমার ছেলে শহরে গেছে নাকি বিদেশে গেছে, কি করছে আমার দেখার দরকার নেই। কান খুলে শুনে নাও, আমি তোমাদের 2 দিন সময় দিচ্ছি। এই 2 দিনের মধ্যে আমার টাকাটা দিতে না পারলে আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব, বলে দিলাম। এই বলে বাড়ির মালিক হরিপদ বাবু সেখান থেকে চলে যায়। ফাল্গুনী এবং কাকলি দুজনেই খুবই চিন্তায় পড়ে। মা, তুমি বাড়ির মালিককে মিথ্যা কথা বললে কেন? 2 মাস হতে চললো, তোমার ছেলের তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। এমনকি বাবার ওষুধ কেনার মতো টাকাও আমাদের কাছে নেই। তুমি 2 দিনের মধ্যে বাড়ি ভাড়া কি করে দেবে? কি করব বৌমা, আমি যে কিছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমার ছেলে নিশ্চয়ই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে, সেই জন্যই হয়তো কোনো খোঁজ খবর দিতে পারছে না। তুমি দেখো, আজকালের মধ্যেই আমরা কোনো খবর পাবো। ঠিক তার পরের দিন তাদের বাড়িতে পোস্ট অফিস থেকে একজন পিয়ন আসে এবং তাদেরকে একটা লেটার দিয়ে চলে যায়। বৌমা, তুমি চিঠিটা পড়তে পারবে? দেখো তো, তুমি তো ক্লাস 5 পর্যন্ত পড়েছো। হ্যাঁ মা, দিন আমি চেষ্টা করছি। খুবই দুঃখের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে যে আপনাদের ছেলে রাকেশ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়ে ফেলেছে ইলেকট্রিশিয়ান কোম্পানি অফ সল্টলেক। কাকলি চিঠিটা পড়তে পড়তেই কেঁদে ফেলে। ফাল্গুনীও কান্নায় ভেঙে পড়ে। তাদের পরিবারের শোকের ছায়া নেমে আসে। খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা 2 দিন অতিবাহিত করে। ঠিক তার পরের দিনই বাড়ির মালিক বাড়ি ভাড়া নিতে সেখানে এসে উপস্থিত হয়।
আমি 2 দিন সময় দিয়েছিলাম, 2 দিন হয়ে গেছে। যা এবার কেটে পড় এখান থেকে। তোদের মতো হাজার হাজার ভাড়াটিয়া পেয়ে যাব। বেরিয়ে যা এখান থেকে। আর হ্যাঁ, ঘরের একটা জিনিসপত্র কিন্তু এদিক ওদিক না হয়, সব এখানেই থাকবে। 2 মাসের ভাড়া বাবদ জিনিসপত্রগুলো বিক্রি করে আমি নিয়ে নেব। যা যা এখান থেকে কেটে পড়, এখনই যা। বাবু, এমন করবেন না বাবু। আমাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন। আমাদের ছেলে আর নেই, ও মারা গেছে। আমি এখন আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে আর বিধবা বৌমাকে নিয়ে কোথায় যাব? আমরা কোথায় থাকবো? একটু দয়া করুন। হরিপদ বাবু তাদের কোনো কথা শোনে না, তাদেরকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অসুস্থ রমেশ বাবুকে নিয়ে শাশুড়ি বৌমা অসহায় হয়ে পড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এদিক ওদিক কাজের সন্ধানে ঘুরতে থাকে। বেশ কয়েকদিন ধরে তারা ঠিকমতো খাবার খেতেও পারেনি। তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য গ্রামের বেশ কিছু মানুষের কাছে খাবার চায়, কিন্তু কেউ তাদের কোনো সাহায্য করে না। অবশেষে সন্ধ্যেবেলা তারা ক্লান্ত হয়ে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। তারা যেখানে বসেছিল ঠিক তার সামনেই সরকার থেকে তৈরি করা দেওয়া 4টে পাবলিক শৌচালয় ছিল। তাদের শৌচালয়ের সামনে বসে থাকতে দেখে সরকারি শৌচালয়ের এক আধিকারিক মিস্টার রামচরণ বাবু সেখানে আসে। এই যে, তোমরা এখানে কি করছো? কি চাই তোমাদের? কোথা থেকে এসেছো? আমরা খুব অসহায়, দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না। আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। আপনি কি আমাদের কোনো কাজ দিতে পারবেন? আমরা শাশুড়ি বৌমা দুজনেই কাজ করতে চাই, যে কোনো কাজ হলেই হবে। হ্যাঁ, দয়া করে আমাদের কোনো কাজ দিন, না হলে আমরা তো না খেতে পেয়ে মরেই যাব। তার সাথে সাথে আমার অসুস্থ স্বামী ওষুধ পালার অভাবে মারা যাবে। তোমাদের কাজ চাই, তাই তো? তোমরা তো বললে যে কোনো রকমের কাজ হলেই হবে। আমার কাছে এই মুহূর্তে তোমাদের দেওয়ার মতো একটা কাজই আছে। হ্যাঁ সাহেব, কি কাজ বলুন না। আপনি যা কাজ বলবেন আমরা তাই করব। এখন বেঁচে থাকার জন্য আমাদের টাকার খুব দরকার। হ্যাঁ, এই যে সরকারি শৌচালয়গুলো দেখছো, আমি এখানকার আধিকারিক। আমি বেশ কয়েকদিন ধরে 2-1 কাজের লোকের সন্ধান করছিলাম। তোমাদের কাজ হলো এই 4টে বাথরুম তোমাদের পরিষ্কার করতে হবে। তোমরা করবে কিনা বলো? হ্যাঁ করব। আমাদের কাছে যে আর কোনো উপায় নেই। আমার স্বামীকে বাঁচানোর জন্য, নিজেদের পেটের খিদে মেটানোর জন্য আমরা এই কাজটা করব। হ্যাঁ, আমরা দুজনেই এই কাজটা করব, কিন্তু এই মুহূর্তে দয়া করে আমাদেরকে কিছু খেতে দিন। ঠিক আছে, এই নাও কিছু টাকা, আর বাকি টাকা 1 মাস পর পাবে। সরকার থেকে যখন কর্মচারীদের জন্য টাকা আসবে তখন তোমাদের মাহিনা দেয়া হবে, কেমন? এই বলে রামচরণ বাবু সেখান থেকে চলে যায়। কাকুলি কিছু খাবার কিনে নিয়ে আসে এবং সবাই মিলে খাবার খেয়ে শৌচালয়ের সামনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল থেকেই ফাল্গুনী এবং কাকুলি 2 শাশুড়ি বৌমা শৌচালয় পরিষ্কারের কাজে লেগে পড়ে। বেশ কয়েকদিন এভাবেই কাটতে থাকে। একদিন শাশুড়ি বৌমা যখন বাথরুম পরিষ্কার করছিল, আচ্ছা মা, আমাদের কি এই কাজটা করা ঠিক হচ্ছে? গ্রামের সবাই আমাদেরকে নিয়ে খুব হাসাহাসি করে। আমার মাঝে মধ্যে খুব খারাপ লাগে জানো। লোকের তো কাজই হাসাহাসি করা। আমাদের মতো গরিব অসহায়দের কেউ কখনো 2 টাকা দিয়ে সাহায্য করবে না। আর আমরা যখন নিজেদের পেট চালানোর জন্য এই কাজটাকে বেছে নিয়েছি, তখন ওদের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠেছি। কে কি বললো, কে কি করলো, এসব দেখলে আর আমাদের হবে না বৌমা। এখন আমরা কিভাবে বেঁচে থাকবো সেটাই ভাবতে হবে। তারা যখন কথা বলছিল তখন সেখানে রামচরণ বাবু আসে। বাহ, তোমাদের হাতের কাজ তো খুব ভালো। তোমাদের উপর আমি আরো একটা দায়িত্ব দিতে চাই। হ্যাঁ বাবু, বলুন না কি কাজ। সরকার থেকে তো বাথরুম করে দেওয়া হয়েছে, কিন্তু এই গ্রামের লোকেরা সেভাবে বাথরুম ব্যবহার করে না। হাতে গুনে মাত্র কয়েকজন প্রতিদিন বাথরুমে আসে, আর বাকি গ্রামের লোকজন এখনো মাঠে ঘাটে বাথরুম করতে যায়। তোমাদের কাজ হলো সকলকে সচেতন করা। তোমাদের প্রত্যেককে ধরে ধরে বোঝাতে হবে সবাই যাতে বাথরুম ব্যবহার করে। কি পারবে তো? হ্যাঁ বাবু, আমরা নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু কেউ আমাদের কথা শুনবে বলে মনে হচ্ছে না। তবুও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। এত ভালো বাথরুম থাকতে সবাই শুধু শুধু কেন যে মাঠে ঘাটে টয়লেট বাথরুম করতে চায় আমি নিজেও বুঝতে পারি না। সেদিন থেকে কাকলি এবং ফাল্গুনী সরকারি শৌচালয় পরিষ্কার করার পাশাপাশি গ্রামের লোকজনকে শৌচালয় ব্যবহার করার জন্য সচেতন করতে থাকে। ফাল্গুনী ও কাকলি খুবই সুন্দরভাবে সবাইকে বোঝাতো। কিছু মানুষ ছিল তাদের কথা মেনে নিত, আবার অনেকেই তাদের উল্টোপাল্টা কথা বলতো। একদিন হরিপদ বাবু এবং গ্রামের আরো কয়েকজন সরকারি শৌচালয় ব্যবহার করতে আসে। হরিপদ বাবু ফাল্গুনী ও কাকুলিকে বাথরুম পরিষ্কার করতে দেখে অবাক হয়ে যায়। ছি ছি ছি, তোরা শেষ পর্যন্ত আর কোনো কাজ পেলি না? তোরা লোকজনের মলমূত্র পরিষ্কার করার কাজ করছিস? ছি, তোদের কি একটু ঘৃণা করে না? এ বাবা, ছি ছি ছি, কি নোংরা, কি নোংরা।
তোদের মতো নোংরা মানুষদের আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছি। শুধু আমার বাড়িতেই কেন, তোদের এই গ্রামের কোথাও জায়গা হওয়া উচিত না। এই দূরে যা, দূরে যা, দূরে সরে দাঁড়া। ছি, তোদের গা থেকে কি গন্ধ বের হচ্ছে। তোরা একদম আমাদের স্পর্শ করবি না। যা এখান থেকে, যা, সরে যা। এভাবে হরিপদ বাবু এবং গ্রামের মহিলারা মিলে ফাল্গুনী ও কাকুলিকে খুবই অপমানিত করে, কিন্তু তারা কোনো কথার উত্তর না দিয়ে নিজেদের কাজে লেগে পড়ে। গ্রামবাসীর কথা শুনে তারা মনে মনে খুবই কষ্ট পায়। আসলে তারা পরিস্থিতির শিকার ছিল, এটা ছিল তাদের কাছে বেঁচে থাকার লড়াই। তাই তারা কোনো দিকে কান না দিয়ে নিজেদের কাজ করতেই থাকে। এরকম ভাবে 2 মাস কেটে যায়। একদিন সরকারি শৌচালয়ের আধিকারিক রামচরণ বাবু তাদের কাছে এসে বলে, এই নাও তোমাদের এই মাসের মাহিনা। ফাল্গুনী খুবই খুশি হয়ে টাকাটা নেয়। এ কি বাবু, আমাদের মাহিনা চেয়েও তো এখানে অনেক বেশি টাকা আছে। আপনি হয়তো ভুল করে আমাদের বেশি টাকা দিয়ে ফেলেছেন। না না, আমি বেশি টাকা দিইনি, এটা সরকার থেকে তোমাদের পুরস্কার দেওয়া হয়েছে। তোমরা যেভাবে গ্রামবাসীকে শৌচালয় ব্যবহার করার জন্য সচেতন করেছো, তার ফলে এই গ্রামের অধিকাংশ মানুষই এখন বাথরুম ব্যবহার করছে। হ্যাঁ বাবু, সে তো বুঝলাম, কিন্তু এটা তো আমাদের কাজ ছিল। এর আগে এই গ্রামের কেউই শৌচালয় পরিষ্কার করার কাজ করতো না, তাই বেশিরভাগ সময় শৌচালয় নোংরা থাকতো। তাই গ্রামের কেউ শৌচালয় ব্যবহার করতে তেমন আগ্রহী হতো না। তোমরা সমাজের জন্য এত ভালো কাজ করেছো, তাই সরকার থেকে তোমাদের কিছু টাকা পুরস্কার দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে একটা ঘরও দেওয়া হয়েছে। রামচরণ বাবুর মুখে এমন কথা শুনে শাশুড়ি বৌমা দুজনেই খুবই খুশি হয়। তারা ভাবতেও পারেনি যে এত তাড়াতাড়ি তাদের দুঃখের দিন কাটিয়ে তারা উঠতে পারবে। কিছুদিনের মধ্যেই সরকার থেকে তাদের একটি ঘর করে দেওয়া হয়। নতুন ঘর পেয়ে তারা সবাই খুব খুশি হয়। দেখলেন তো মা, আমরা আবার আমাদের গ্রামেই থাকার সুযোগ পেয়েছি। সরকার থেকে আমাদের ঘর দেওয়া হয়েছে, তাও আবার আমাদের গ্রামেই। আমরা যে কাজটা করতাম, কাজটা হয়তো ছোট ছিল, কিন্তু আমরা আমাদের পরিশ্রমের ফল পেয়েছি। আর মা, আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ গো বৌমা, আমরা সমাজের জন্য এত ভালো কাজ করেছি, কিন্তু তবুও আমরা সমাজের কাছে খুবই খারাপ। আমরা যদি এই কাজটা না করি তাহলে কি হবে ভেবে দেখেছো? যদি কেউ বাথরুম পরিষ্কার না করে তাহলে মানুষ একের পর এক রোগে আক্রান্ত হয়ে পড়বে। আমরা সমাজের কল্যাণের কথা ভাবলেও আমাদের কথা সমাজ কখনোই ভাববে না।